আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। দেশের রাজনীতির আকাশে আবারও নতুন করে মেঘ জমতে শুরু করেছে। আপনারা যারা নিয়মিত রাজনীতির খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই গত কয়েকদিনের ঘটনাপ্রবাহ খুব ভালোভাবে লক্ষ্য করেছেন। মনে হচ্ছে ইতিহাসের চাকা যেন পেছনের দিকে ঘুরছে। আমরা কি আবারও সেই পুরনো কায়দার রাজনীতিতে ফিরে যাচ্ছি? নাকি নতুন কোনো মেরুকরণের দিকে এগুচ্ছে বাংলাদেশ? আজ এই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে একটু খোলামেলা কথা বলার চেষ্টা করব। আলোচনার শুরুতেই একটা বড় প্রশ্নের অবতারণা করতে চাই। প্রশ্নটা হলো, বিএনপি এবং জামায়াত কি আবারও সেই পুরনো কায়দায় জোট বাঁধছে? এই প্রশ্নটা এখন আর কোনো গুঞ্জন নয়, বরং গত ২-৩ দিনের ঘটনা প্রবাহ একে জোরালো ভিত্তি দিয়েছে। আপনারা দেখেছেন একটি মাত্র মৃত্যু কিভাবে রাজনীতির পুরো দাবা উল্টে দিতে পারে। আমি বলছি সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা। তার প্রয়াণ পরবর্তী পরিস্থিতি এবং জনমানুষের আবেগ অনেক হিসাব নিকাশ নতুন করে কষতে আবারও বাধ্য করছে রাজনৈতিক দলগুলোকে। দেখুন, গত দিন দুয়েক আগে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি খুবই তাৎপর্যপূর্ণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন তারা আগামী ৫ বছর একটি ঐক্যমতের সরকার চান। অর্থাৎ নির্বাচনের পর একক কোনো দলের শাসন নয়, বরং মিলেমিশে দেশ চালানোর একটি প্রস্তাবনা তিনি দিয়েছেন। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে কেন এই ঐক্যমতের সরকারের কথা আসছে? এর পেছনের কারণটা একটু তুলিয়ে দেওয়া দরকার। আপনারা জানেন কিছুদিন আগেও জামাতের হাবভাব ছিল অন্যরকম। তারা একপাক্ষিক একটি নির্বাচনের স্বপ্ন দেখছিল। যেহেতু আওয়ামী লীগ এখন রাজনীতির মাঠে কোণঠাসা বা অনুপস্থিত, তাই জামাত ভেবেছিল ফাঁকা মাঠে তারা গোল দেবে। তারা ছোট ছোট ইসলামী দলগুলোকে নিয়ে একটি ১০ দলীয় জোটও গঠন করেছিল। তাদের লক্ষ্য ছিল একটাই, এই নির্বাচনে নিজেদের শক্তি প্রদর্শন করে এককভাবে বা মূল চালিকা শক্তি হিসাবে ক্ষমতায় আসা। কিন্তু ৩০ ডিসেম্বর সবকিছু উলটপালট হয়ে গেল। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সারা দেশে বিএনপি এবং তারেক রহমানের প্রতি মানুষের যে আবেগ ও সমর্থন দেখা গেল, তাতে জামাত বুঝতে পেরেছে এককভাবে ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন, আপাতত সেটা বাস্তবায়ন করা বেশ কঠিন। এই বাস্তবতাকে মেনে নিয়ে জামাত এখন তাদের কৌশল পরিবর্তন করছে। তারা বুঝতে পারছে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক বা সমর্থন, সেটি তাদের ঝুলিতে আর আসবে না। আবার সাধারণ মানুষও এই মুহূর্তে বিএনপির দিকে ঝুঁকে আছে। তাই ক্ষমতায় যেতে হলে বা ক্ষমতার অংশীদার হতে হলে বিএনপির হাত ধরা ছাড়া তাদের সামনে আর কোনো ধরনের বিকল্প নেই। ঠিক এই কারণেই আমরা দেখলাম জামাতের আমির সদল বলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হাজির হলেন। আপাতত দৃষ্টিতে এটা ছিল সুখ প্রকাশ বা সমবেদনা জানানোর সাক্ষাৎ, কিন্তু এর রাজনৈতিক গুরুত্ব অনেক গভীরে। বৈঠক শেষে জামাত আমির গণমাধ্যমকে যা বললেন সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। তিনি বললেন তারা অতীতে বিএনপির সাথে কাজ করেছেন এবং ভবিষ্যতেও করবেন। দেশের স্বার্থে, স্থিতিশীলতার স্বার্থে তারা আগামী ৫ বছর মিলেমিশে সরকার চালাতে চান। তিনি এমনকি নির্বাচনের আগেই সরকার গঠনের রূপরেখা নিয়ে বসার প্রস্তাবও দিয়েছেন। এর মানে খুব পরিষ্কার, জামাত নির্বাচনের আগেই নিশ্চিত করতে চায় যে আগামী সরকারে তাদের অংশীদারিত্ব ঠিক কতটা থাকবে। তারা মূলত কোনো ঝুঁকি নিতে চাইছে না। এখন আসি বিএনপির কথায়। বিএনপির সামনে এখন আসলে দুটি পথ খোলা। এক, তারা একাই নির্বাচনের মাঠে নামতে পারে। বর্তমান জনমত জরিপ বা মাঠের অবস্থা বলছে বিএনপি একাই ১৫০ থেকে ২০০ আসন পাওয়ার সক্ষমতা রাখে।
অর্থাৎ এককভাবে সরকার গঠনের ম্যান্ডেট তাদের হাতেই আসার কথা। এবং ২, তারা আবারও জামাতের সাথে জোট বাঁধতে পারে। এখন প্রশ্ন হলো, বিএনপি কেন জোট বাঁধবে? তাদের তো কোনো জোটের দরকার নেই, তারা তো একাই শক্তিশালী। কিন্তু রাজনীতির মারপ্যাচ এত সহজ নয়। বিএনপি হয়তো ভাবছে এককভাবে সরকার গঠন করলে দেশ চালানো কঠিন হতে পারে। প্রশাসন, পুলিশ বা বিভিন্ন জায়গায় এখনো যে অস্থিরতা, সেটা সামাল দিতে তাদের হয়তো জামাতের মতো একটি দলের মাঠের শক্তি প্রয়োজন হতে পারে। আবার জামাতও বিএনপিকে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপে রাখার চেষ্টা করছে। তারা বোঝাতে চাইছে তাদের ছাড়া বিএনপি দেশ স্থিতিশীল রাখতে পারবে না কোনোভাবেই। তবে এখানে একটা বড় সতর্কবার্তা আছে। দেখুন, ২০০১ থেকে ২০০৬ সালের কথা মনে করুন। সেই সময়ে বিএনপি জামাত জোট সরকার কিন্তু ক্ষমতায় ছিল। সেই ৫ বছরের শাসনকাল নিয়ে মানুষের মনে কিন্তু খুব একটা সুখকর স্মৃতি নেই। জঙ্গিবাদের উত্থান, প্রশাসনিক দলীয়করণ এবং নানা অনিয়মের কারণে সেই জোট সরকার কিন্তু বেশ অজনপ্রিয় হয়ে পড়েছিল। সেই ইতিহাসের পুনরাবৃত্তি কি মানুষ আবারও চাইবে? আজকের প্রজন্মের অনেকেরই হয়তো সেই সময়ের পরিস্থিতি জানা নেই, কিন্তু যারা দেখেছেন তারা জানেন সেই সময়টা প্রকৃতপক্ষে কেমন ছিল। এখন যদি বিএনপি আবারও জামাতের কাঁধে পা দেয়, আবারও যদি সেই পুরনো কায়দায় জোট সরকার গঠন করে, তাহলে সাধারণ মানুষ সেটা আসলে কতদিন মেনে নেবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। গত ১.৫ বছর ধরে মানুষ এমনিতেই নানা সংকটে আছে। অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলেও মানুষ খুব একটা স্বস্তিতে নেই, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে যদি আবারও সেই ২০০১ সালের স্টাইলে দেশ চালানো শুরু হয়, মানুষ কিন্তু খুব দ্রুতই হতাশ হয়ে পড়বে। আর জনগণের এই হতাশা বা খুবই হতে পারে আওয়ামী লীগের ফিরে আসার একটি গুরুত্বপূর্ণ পথ। আওয়ামী লীগ এখন চুপচাপ আছে। তাদের নেতাকর্মীরা হয়তো আত্মগোপনে আছেন বা নিষ্ক্রিয় আছেন। কিন্তু আওয়ামী লীগ এমন একটি দল যাদের শেকড় অনেক গভীরে। তারা হয়তো এখন পরিস্থিতির শিকার হয়ে পিছু হটেছে, কিন্তু তারা হারিয়ে যায়নি। তারা অপেক্ষা করছে প্রতিপক্ষের ভুলের জন্য। বিএনপি যদি জামাতের সাথে জোট বেঁধে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়, যদি মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে আওয়ামী লীগের জন্য ফিরে আসাটা আমি মনে করি সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। অনেকে ভাবছেন আওয়ামী লীগকে হয়তো কেউ হাত ধরে ক্ষমতায় বসিয়ে দেবে। কেউ কেউ এখানে ভাবছেন ভারত সাহায্য করবে, আবার কেউ ভাবছেন সেনাবাহিনী তাদেরকে সাহায্য করবে। কিন্তু বাস্তবতা হলো, বাইরের কেউ এসে কাউকে ক্ষমতায় বসাতে পারে না, যদি না ভেতরের পরিস্থিতি অনুকূলে থাকে। আওয়ামী লীগের ফিরে আসার রাস্তা তৈরি করে দেবে মূলত বিএনপির ভুল সিদ্ধান্ত। বিএনপি যদি জনমতের তোয়াক্কা না করে ক্ষমতার ভাগবাটোয়ারায় ব্যস্ত হয়ে পড়ে, জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতে শুরু করে, তাহলে মানুষ বাধ্য হয়েই আবার আওয়ামী লীগের দিকে ঝুঁকবে। এটাই রাজনীতির নিষ্ঠুর নিয়তি। তারেক রহমান দীর্ঘ প্রবাস জীবন শেষ করে দেশে ফিরেছেন। তার উপর দলের নেতাকর্মীদের এবং সাধারণ মানুষের আমি মনে করি অনেক প্রত্যাশা। মানুষ আশা করছে তিনি হয়তো গত ১৭ বছরে অনেক অভিজ্ঞ হয়েছেন, আধুনিক বিশ্বের রাজনীতি দেখেছেন। তাই তিনি পুরনো ভুলের পুনরাবৃত্তি কখনোই করবেন না। কিন্তু জামাতের ছাত্র সংগঠন শিবির যেভাবে তাদের আধিপত্য বজায় রাখছে, ডাকসুর মতো জায়গায় তারা যেভাবে অবস্থান নিচ্ছে, তাতে শঙ্কা জাগে। তারেক রহমান কি পারবেন এই চাপ সামলাতে, নাকি ক্ষমতার মুহে পড়ে তিনি আবারও জামাতকে সঙ্গী করবেন? দেখুন, জামাত কিন্তু খুব কৌশলী দল। তারা ৮৪ বছরের পুরনো দল, কিন্তু কখনোই এককভাবে ক্ষমতার স্বাদ পায়নি। এমনকি তাদের জন্মস্থান পাকিস্তানেও তারা সুবিধা করতে পারেনি। বাংলাদেশে বিএনপির কাঁধে ভর করেই তারা গাড়িতে জাতীয় পতাকা উড়াতে পেরেছিল, এটি যেমন সত্য। এবারও তারা একই স্বপ্ন দেখছে, এটিও সত্য।
তারা জানে বিএনপির ভোট আর তাদের সাংগঠনিক শক্তি এই দুইয়ের সমন্বয় হলে তারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবশ্যই থাকতে পারবে। তারা চাইছে আগামী ৫ বছর সরকারের ভেতরে থেকে নিজেদের শিকড় আরো শক্ত করতে, যাতে ভবিষ্যতে তারা এককভাবেই দেশ চালাতে পারে। কিন্তু এই সমীকরণ বিএনপির জন্য আত্মঘাতী হতে পারে। বর্তমানে বিএনপির যে জনপ্রিয়তা তা ধরে রাখাটাই আমি মনে করি তাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ। জনপ্রিয়তা অনেকটা নদীর স্রোতের মতো, এক জায়গায় স্থির থাকে না। আজ যে জনজোয়ার আমরা দেখছি, ভুল সিদ্ধান্তে তা ভাটার টানে হারিয়ে যেতেও কিন্তু সময় লাগবে না। তারেক রহমানকে এই বিষয়টি খুব গুরুত্বের সাথে ভাবতে হবে। তিনি যদি মনে করেন জামাতকে সাথে নিলে তার ক্ষমতা পাকাপোক্ত হবে, তাহলে তিনি ভুল করবেন। বরং জামাত তাকে এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরবে যে তিনি চাইলেও স্বাধীনভাবে দেশ চালাতে পারবেন না। সামনে নির্বাচন আসতে খুব বেশি দেরি নেই, মাত্র কয়েক সপ্তাহ বা মাসের অপেক্ষা। এই সময়ের মধ্যেই সব সমীকরণ পরিষ্কার হয়ে যাবে। তবে আপাতত যা বোঝা যাচ্ছে, বিএনপি এবং জামাত উভয়ই একে অপরের প্রয়োজনীয়তা অনুভব করছে। জামাত চাইছে ক্ষমতা আর বিএনপি চাইছে নিশ্চয়তা। এই দুই চাওয়ার মিলন হলে আমরা হয়তো আবারও একটি জোট সরকার দেখতে পাবো। তবে শেষ কথা হলো জনগণ। জনগণ কি চায়? জনগণ চায় শান্তি, চায় স্বস্তি। তারা চায় না দেশে আবারও কোনো অরাজকতা তৈরি হোক। তারা চায় না রাজনীতির নামে কোনো সহিংসতা ফিরে আসুক। যদি নতুন সরকার তা সে যে দলের হোক বা যে জোটেরই হোক, মানুষের এই মৌলিক চাহিদা পূরণ করতে না পারে, তাহলে তাদের পতন কিন্তু অনিবার্য। আমাদের এখন দেখার বিষয় আগামী কয়েকদিনের রাজনীতির জল কোন দিকে গড়ায়। তারেক রহমান কি জামাতের প্রস্তাবে সাড়া দেবেন, নাকি এককভাবে নির্বাচনের ঝুঁকি নেবেন? এবং গুরুত্বপূর্ণ হচ্ছে আওয়ামী লীগ কি এই সুযোগে নিজেদের গুছিয়ে নেবে? এইসব প্রশ্নের উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে। তবে একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের অবশ্যই চোখ কান খোলা রাখা জরুরি। কারণ রাজনীতিকরা সিদ্ধান্ত নেন ক্ষমতার লোভে, আর তার মাসুল দিতে হয় আমাদের মতো সাধারণ জনগণ যারা রয়েছেন, সেই সকল সাধারণ জনগণকে। আশা করি তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতারা অতীত থেকে শিক্ষা নেবেন। তারা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা দেশকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দেয়। আমরা চাই একটি আধুনিক, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার দায়িত্ব যাদের কাঁধে, তারা যেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন। এটাই আমাদের বর্তমান এবং আগামীর প্রত্যাশা। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।